5ই আগস্টের পর যতটুকু আমরা জানি যে প্রচুর টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে, সেই টাকার পরিমাণটা কি আপনারা জানেন কিনা? এটা একটা বিভিন্ন রকমের আনুমানিক এস্টিমেট আছে। আমার ধারণা আমাদের ব্যাংকিং খাত থেকে প্রায় $25 বিলিয়ন মতো চলে গেছে। $25 বিলিয়ন শুধু ব্যাংকিং খাত থেকে। এবং দেবপ্রিয় ভট্টাচার্য এবং তারা যেটা কমিটি করেছেন সেখানে তারা 150 থেকে 200 বিলিয়নের কথা বলছেন সর্বমোট। আপনাকে মনে রাখতে হবে ব্যাংকিং খাত কিন্তু শুধুমাত্র একটা খাত, কিন্তু রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার করে প্রাইভেট সেক্টর থেকে যেভাবে অর্থ পাচার হয়েছে, তারপরে বিভিন্ন সরকারি কর্মকর্তা আমলারা যেভাবে অর্থ পাচার করেছে, বিভিন্ন প্রভাবশালী লোকেরা যেভাবে অর্থ পাচার করেছে, সেগুলোকে ধরলে এটা 100 বিলিয়ন ছাড়িয়ে যেতেই পারে। অনেক টাকা, মানে মোটামুটি বাংলাদেশকে অন্তঃসারশূন্য করা হয়েছে। অবশ্যই এই টাকাটা দেশে থাকলে দেশের চেহারা পাল্টে যেত আজকে। যেই প্রসঙ্গটা আগে আসছিলাম আমি একবার, 2016 সালে রিজার্ভ যে চুরি হয়ে গেল সেটা ফিরিয়ে আনার পরিকল্পনার কথা তো আপনি বললেনই, বোধহয় চেষ্টা চলছে, আশা করি আমরা একটা ভালো রেজাল্ট পাবো। বাংলাদেশে বর্তমানে অনেকগুলো ইসলামী ব্যাংক, আপনার মধ্যে পরিকল্পনা ছিল সবগুলোকে একীভূত করে দুটি ব্যাংক করা যায় কিনা, সেই ব্যাপারে অগ্রগতি কিছু আছে কিনা? এখানে ধরুন যেটা হয়েছে, এটা যা হয়েছে তা তো হয়েছে, সেটা হচ্ছে যে একটা গ্রুপ এসালাম গ্রুপ বেশিরভাগ ইসলামী ব্যাংকের কন্ট্রোল তারা নিয়েছিল পরিকল্পিতভাবে এবং সরকারের মাধ্যমে, হ্যাঁ, এবং ধর্মটাকে ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে এবং সরকারের মেশিনারিকে ব্যবহার করে, ডিজিএফআই ইত্যাদিকে ব্যবহার করে, একেবারে সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে, এবং সবাই জানতো কি হচ্ছে সেখানে, এবং সেখান থেকে ব্যাপক অর্থ লুটপাট হয়েছে। যেমন এনআরবি গ্লোবাল বলে একটা ব্যাংক আছে, সেটা 92% টাকা এসালাম এবং তার পরিবার থেকে নিয়ে গেছে, এবং ওর নামও তো চেঞ্জ হয়ে গেছে। এনআরবি গ্লোবাল নাম তো ছিল না, আছে এখনো, মানে শুরুতে এনআরবি গ্লোবাল ছিল না, এনআরবি ব্যাংক ছিল। এই ধরনের ছোট ছোট অনেকগুলো ব্যাংক আছে, মাঝারি সাইজের কিছু ব্যাংক আছে, যেগুলো সবগুলি তারা কন্ট্রোল করতো এবং ব্যাপকভাবে তাদেরকে অন্তঃসার শূন্য করে ফেলেছে। ইসলামী ব্যাংকেরও করেছিল, ইসলামী ব্যাংকেরও 50% ডিপোজিট তারা নিয়ে গেছিল, বাকি 50% নিতে পারেনি, কারণ ওগুলো লেন্ড করা ছিল অন্যদের কাছে, সেটা তো আর আনতে পারেনি। তো যাই হোক, ইসলামী ব্যাংক কিন্তু দাঁড়িয়ে গেছে। ইসলামী ব্যাংক অফ বাংলাদেশের কথা বলছি, ফাইনালি ওইটাকে আর কোনো কিছু করতে হবে না। ওইখানে যারা ডিপোজিটর আছে তারা শান্তিতেই আছেন এবং কোনো রকমের অসুবিধা সেখানে হবে না। আমরা কোনো ইন্টারভেনশন সেখানে করব না। ওই ব্যাংক, ইসলামিক ব্যাংক অফ বাংলাদেশ, পুরোপুরিভাবে স্বাধীনভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাবে। অন্য যেসব ছোট ছোট ব্যাংকগুলো আছে, ইসলামী ব্যাংক যেটা এসালাম গ্রুপের এবং অন্যান্য যেখানে ব্যাপক অনিয়ম এবং লুটতরাজ হয়েছে, সেই ব্যাংকগুলোকে সরকার থেকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা ওটাকে চেষ্টা করবো একটা করে একটা বড় ব্যাংক করতে, এবং সরকার সেখানে ব্যাপকভাবে হস্তক্ষেপ করবে, অর্থ দিয়ে ক্যাপিটালাইজ করবে। সেখানকার গুড গভর্নেন্সটা বাংলাদেশ ব্যাংক নতুন বোর্ড করে সুন্দরভাবে প্রতিষ্ঠা করবে এবং একটা ভালো দ্বিতীয় একটা বড় ইসলামী ব্যাংক হবে, যেটার আকার হয়তো 100-150 লক্ষ কোটি টাকা, 1 থেকে 1.5 লক্ষ কোটি টাকার একটা অ্যাসেট বেস হবে। ইসলামী ব্যাংকের অ্যাসেট বেস প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো। একটা সমান একটা শক্তিশালী দুটো ইসলামী ব্যাংক হবে, প্রতিদ্বন্দ্বিতা করবে, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে ইসলামিক ব্যাংকিং এর ক্ষেত্রে। ইসলামী ব্যাংক তো বাংলাদেশের নাম্বার 1 ব্যাংক ছিল একসময়, এখনো আছে। ডিপোজিটের দিক থেকে সোনালী ব্যাংকের পরেই ইসলামী ব্যাংক বাংলাদেশ, এবং প্রফিটেবিলিটির দিক থেকেও ইসলামী ব্যাংক অফ বাংলাদেশের অবস্থা ভালো একটা পরিস্থিতি। মাঝখানে পড়ে গেছিল, এখন আস্তে আস্তে ইমপ্রুভ করছে, এখনো পুরো আগের অবস্থায় যায় নাই, কিন্তু চলে যাবে ইনশাল্লাহ।